জি আপু। হ্যাঁ, সান- সঞ্জিতা, ওই যে মাস্টার সেন্সে যেটা ইয়াতে আছে, নাম কি জানি, ভিউ পয়েন্টে আছে 296 নাম্বার পেজ, ওটাও খোলো, পাশাপাশি রাখো দুইটা। আচ্ছা। হ্যাঁ। তো জি আপু। হ্যাঁ, ওকে। এখন ওখানে দেখো, আমরা তো হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশন পর্যন্ত কথা বলতেছিলাম। তো ভিউ পয়েন্টে 296 পেজটাও খুলে পাশে রাখ, কপি। হ্যাঁ। ওকে। এখন দেখো, এই ভিউ পয়েন্টের যে ইভালুয়েশন এবং হচ্ছে প্রিপার ইভালুয়েশন দেওয়া আছে, ওখানে হিস্ট্রি অ্যান্ড সিমটম, ফাংশনাল ক্যাপাসিটি, এনি অ্যারিথমিয়া, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, মেডিকেশন রিভিউ। তাহলে মেডিকেশন রিভিউটা এখানে হচ্ছে অ্যাড করে দিও, ঠিক আছে? এখানে মেডিকেশন রিভিউ সম্পর্কে কিন্তু ওভাবে করে বলা হয় নাই। হ্যাঁ, মেডিকেশন রিভিউ আর একটা হচ্ছে এনি হিস্ট্রি অফ অ্যারিথমিয়া, দুটো জিনিস হচ্ছে হিস্ট্রিতে যোগ করে দিবা, মানে নোটে যোগ করে ফেলবা। কারণ এখানে আমরা বেসিকলি নোটটাই পড়বো, নোটটা হচ্ছে ভিউ পয়েন্টে অ্যাড করবো। আচ্ছা, তারপর দেখো এক্সামিনেশনের পরে, আহ, এরপর দেখো ইনভেস্টিগেশনের মধ্যে জেনারেল আর এটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, জেনারেলের মধ্যে সবকিছুই দিছে হ্যালো আশা। আপু। হ্যাঁ। সাদি আপু। হ্যাঁ, এই যে দেখেন, অরুণ আপনার সাথে একটু কথা বলবে। ওই দেখি। হ্যালো। কথা বলছি। হ্যালো। আপনারা দেখছে, দেখে বলতেছে আমি একটু কথা বলবো আন্টির সাথে। বল। বলো। বোকাম। না, একটু পরে ডিস্টার্ব করা যাবে না, আমরা পড়তেছি। বলো। আসসালামু আলাইকুম বলো। আন্টি ওয়ালাইকুম কেমন আছো? আসসালাম। আন্টি ভালো আছি মা, তুমি কেমন আছো মা? খুব ভালো পরীক্ষা আছো? চলে। ও, তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে? আহা। আচ্ছা, কি পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল আজকে? জোরে বল, কথা শোনা। আজকে পরীক্ষায় ও ড্রয়িং শিখাইছি চারটা জিনিসের: আপেল, ঘুড়ি, তারপর হচ্ছে ফুল, আর ইয়ে শিখাইছি পাখা। হুম। ও সবচেয়ে কম পারে পাখা, যে কোনো দুইটা আঁকতে বলছে ও পাখাই আঁকছে। পাখা আর ঘুড়ি আঁকছে। আপেলটা এত সুন্দর পারে, সেটা আঁকে নাই। আমি বললাম যে তুই কেন আঁকিস না, বলে মা আমি এত কিছু তো জানি না, আমার আঁকতে ভালো লাগছে আমি আঁকছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। যেটা আমরা কম পারি ওটাই আমাদের বেশি করতে ইচ্ছা করে। ওটা আমরা কম পারি এই জন্য করি, সমস্যা নাই। ওকে, কমপ্লিটলি ওকে, আই আচ্ছা আমরা এগ্রি। শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আপু শুরু করি, যাও যাও যাও, হ্যাঁ। বিরক্ত করে না মা। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখানে এই ইনভেস্টিগেশনের মধ্যে জেনারেল এবং স্পেশাল করে আলাদা করছে। আচ্ছা, আমরা দিতে পারি, অসুবিধা নেই। ইনভেস্টিগেশনের মধ্যে তুমি যেটা করবা সেটা হচ্ছে ইসিজির যে ফাইন্ডিং সহ এভাবেই লিখবা, লিখার চেষ্টা করবা। মানে যখন হচ্ছে কোনো পেশেন্টের কোমরবিডিটি থাকে বা কোনো একটা স্পেসিফিক ডিজিজ থাকে, তখন ইনভেস্টিগেশন আমরা আসলে কি দেখতে চাচ্ছি, এটা কিন্তু যেমন ক্লিনিক্যালে ভাইভাতে জিজ্ঞেস করে, তেমনি যদি আমাদের সুযোগ হয় একটা দুটো লাইন লিখলাম যে ইসিজিতে আমি পি মাইট্রালি পাচ্ছি বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে এটা হচ্ছে আমি তাহলে শুধু ইসিজি লিখে ছেড়ে দিলাম না। তাহলেও কিন্তু আমার এখানে খাতার কোয়েশ্চেনের অ্যান্সারের হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে বাড়বে। ওকে। এখন ইকোতে হচ্ছে আমাদের এক একজনের ফিচারটা হচ্ছে এক এক রকম। আমরা এখানে ইকোতে কি লিখতে পারি, এখানে আমরা ইকোতে অ্যাটলিস্ট কিছু না লিখলেও আমরা কিন্তু এখানে মানে এমভিএ লিখবো, মাইট্রাল ভালভুলার এরিয়া, যেটা দেখে মূলত হচ্ছে আমরা মাইট্রাল স্টেনোসিস ডায়াগনোসিস করি। এই এমভিএটা লিখে দিতে হবে। তো ইকোতে তুমি লিখো যে ভালভের স্ট্যাটাস লিখে এমভিএ, এমভিএ এর এরিয়া সাইজ লিখতে হবে। এমভি এর এরিয়া সাইজটা মোস্ট, যতটুকু আমার মনে পড়তেছে, এটা হচ্ছে আহ 1.5-এরও কম, 1.5 বা 1-এর কমে যায়, তখন হচ্ছে আমার ফিচার জেনারেট করে। ওই শীটটা দেখলে আর একটু ক্লিয়ার হতে পারবো। জাস্ট এটা এখন লিখে রাখবো, আর কোনো কিছু ইয়া করতে হবে না। পরে আমরা এটা অ্যাড করে নিব, বা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তাহলে ইসিজি, চেস্ট এক্সরে, ইকো হচ্ছে আমার স্পেশাল। এখানে দেখো ভিউ পয়েন্টে তোমার ভিউ পয়েন্টে ডায়াগনস্টিকের মধ্যে তোমার ডোবুটামিন, ডপলার ইকো, হ্যাঁ, ইকোর শুধু ইকো না লিখে ডপলার ইকো লিখো, দ্যাটস বেটার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইসিজি টেস্ট, এগুলো মোটামুটি সবকিছুই লিখছে। আর অ্যাসেসমেন্ট অফ দা
অবস্টেটিক ফ্যাক্টর এটা এখানে কিন্তু অ্যাড করে নাই। এখানে পেশেন্টে যখন তুমি দেখতেছো, পেশেন্টের তো শুধু তুমি এমএস চেক করতেছো না, পেশেন্ট একটা প্রেগনেন্ট পেশেন্ট, তাহলে তুমি প্রেগনেন্সির ফিচারটাও কিন্তু তোমার চেক করতে হবে। ওকে, তাহলে এটা ভিউ পয়েন্ট থেকে এটা এখানে অ্যাড হবে নোটের মধ্যে। আমরা বাবার বলতেছি, আমরা কিন্তু এই নোটটা ফলো করবো, ভিউ পয়েন্ট না, ভিউ পয়েন্টে অ্যাড করে দিব নোটটা। আচ্ছা, এরপর দেখো প্রি অপারেটিভ অপটিমাইজেশন, বা আমরা এখানে আসি প্রিপারেশন। এখানে প্রি অপারেটিভ অপটিমাইজেশন না লিখে নোটে একেবারে কি লেখা আছে, নোটে লেখা আছে প্রিপারেশন। আমরা এখানে পেশেন্টকে হচ্ছে কি কি করতে বলতেছি। তাহলে পেশেন্টকে আমরা যেটা করতে বলতেছি সেটা হচ্ছে যে বলতেছে 90% পেশেন্টের আমাদের মাইটাল সিনুসাইড রিউমেটিক হার্ট ফেলিওর, রিউমেটিক হার্ট ইয়া থেকে আসে, রিউমেটিক হচ্ছে ফিচার থেকে আসে। এবং এই যে রিউমেটিক ফিচার এটাকে হচ্ছে আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। তাহলে অ্যাড্রেস করতে করার আগে আসলে মেইনলি হচ্ছে আমরা এখানে পেশেন্টের কি অপটিমাইজেশন করতে চাই। মেইনলি আমরা তার চাই যে তার বিপি, তার পালস, হার্ট রেট, তার হচ্ছে ইডিমা, এগুলো যেন হচ্ছে না বাড়ে। মূলত এটাই হচ্ছে আমি এখানে পেশেন্টকে দেখতে চাই। তাহলে প্রি অপারেটিভ অপটিমাইজেশন এই দেখো এখানে। অন্যদিকে ভিউ পয়েন্টে যেটা করছে, ভিউ পয়েন্টে একদম আলাদা আলাদা করে লিখছে যে কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, যে হার্ট ফেলিওর এবং ম্যানেজমেন্ট, অ্যানিমিয়া কারেকশন, ফ্লুইড ম্যানেজমেন্ট, দ্য ড্রাগ ইউজ ফর কন্ট্রোলিং হার্ট রেট। তুমি এখানে এইখানে যেটা লিখতে হবে, যে যে জিনিসটা লেখে না নোট বইতে, নোট বইতে যেটা লেখে না সেটা হচ্ছে আমরা কোন ওষুধটা চালাবো, কোন ওষুধটা চালাবো না। এই জিনিসটা নোট বইতে পুরোপুরি কিন্তু লেখে নাই, লাস্টের লাইনে লিখছে যে প্রিপারেশনের নিচে লাইনে প্রিভিয়াস ড্রাগ, ডাইউরেটিক্স, ডিগক্সিন, অ্যান্টিবায়োটিক শুড বি কন্টিনিউড অন দ্য ডে অফ দ্য সার্জারি। তাহলে ডায়াটিক্স, ডিগক্সিন, অ্যান্টিবায়োটিক এগুলোর সঙ্গে যোগ করে লিখতে হচ্ছে ড্রাগ ইউজ ফর কন্ট্রোলিং হার্ট রেট। এটাও লাগবে যদি পেশেন্টের হচ্ছে হার্ট রেট এএফ ডেভেলপ করতে, তখন তো আমাকে দিতে হবে। ওকে, এরপরে তাহলে এখানে দেখো, তাহলে কি থাকছে, রেস্ট থাকবে, সল্ট রেস্ট্রিকশন, ডায়াবেটিস, ডিগক্সিন, কি কি কারণে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক। তারপর হচ্ছে পেশেন্টের যদি কোনো ইলেকট্রোড ইমব্যালেন্স থাকে সেটা আমি কারেকশন করতেছি। আচ্ছা, মেটোক্লোপ্রোমাইড, রেনিটিড আর অ্যান্টাসিড এটা আমরা কেন দিচ্ছি, এটা হচ্ছে পেশেন্টকে আমরা অ্যাসপিরেশন প্রোফাইলাক্সিসের জন্য। আর ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পেশেন্টকে তো আমরা আগে থেকে দিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশনটা শুরু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রি মেডিকেশনের মধ্যে যদি এরপর আসতেছে প্রি মেডিকেশন, তাহলে প্রি মেডিকেশন মধ্যে রিপিটেড অ্যাসুরেন্স এন্ড মাইল্ড অ্যাংজোলাইটিক ড্রাগ। মাইল্ড অ্যাংজোলাইটিক ড্রাগ মানে না দেওয়াই ভালো, কোনো ধরনের ইয়াতে আমরা যাবো না। এরপর হচ্ছে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টটা এটা আমরা পূর্ব ভিউ পয়েন্ট থেকে, এইটা দেখো ভিউ পয়েন্টের 298 নম্বর পেজে আছে। এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর চয়েস অফ অ্যানেস্থেশিয়া ফর দিস পেশেন্ট উইথ রিজনিং। হ্যাঁ, তাহলে চয়েস অফ অ্যানেস্থেশিয়া এবং হচ্ছে রিজনিং যদি আমার লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো, এই জিনিসটা কিন্তু ডিটেইল করে এখানে একদম সুন্দর করে মানে রিজনাল অ্যানেস্থেশিয়া প্রেফার ওভার জিএ এর জন্য কি কি জিনিস, মানে আমরা সিজারের ক্ষেত্রে কখন রিজনাল দিব আর কখন জিএ প্রেফার করব, এটার একটা ছক পড়ছিলাম না বেসিকের শুরুতে, মনে আছে? এই যে ভলিউম ওয়ানে, দেখো আমি এটা বের করছি আজকে। ভলিউম ওয়ান আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। ভলিউম ওয়ানের হচ্ছে ইয়াতে 263 নম্বর পেজে, ফ্যাক্টর ডিটারমাইনিং চয়েস অফ অ্যানেস্থেশিয়া ফর এলইউসিএস, 263 নম্বর পেজে। ভলিউম 1। হ্যাঁ, ওখানে আছে। ভলিউম ওয়ান থেকে অনেক কিছু এখানে হচ্ছে আহ দিতে হবে। ভলিউম 1 এর কত আপু? 263 নম্বর পেজ। 263। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো 263 নম্বর পেজে তোমার এই একটা কোয়েশ্চেন আছে নিচের দিকে, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ রিজিওনাল অ্যানেস্থেশিয়া ফর এলইউসিএস, অ্যাডভান্টেজ অফ জিএ ফর এলইউসিএস। আসলে এটা
জিএ ফর এলইউসিএস এর জন্য না, যে কোনো ক্ষেত্রে আমার জিএ এর সুবিধা কি, যে কোনো ক্ষেত্রে আমার স্পাইনালের সুবিধা কি, এই কম্প্যারিজনটা যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো সিনারিওতে দিয়ে দিতে পারে। যে আমি কোন কেসে, কোন একটা কেসে আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টকে কেন জিএ দিব না, কেন আমি তাকে স্পাইনাল দিব, এটা আমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। আর যেটা এখানে কিন্তু একদম আলাদা করে লিখে দিচ্ছে যে অ্যাডভান্টেজ অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া ফর এলইউসিএস, এবং তার নিচেও আছে যে অ্যাডভান্টেজ অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইন পেশেন্ট উইথ রেসপিরেটরি ডিজিজ। মানে এই কোয়েশ্চেন গুলো হচ্ছে যে কোনো কিছুর ল্যাঞ্জা হিসেবে চলে আসতে পারে। ঠিক আছে, এটা আপাতত এখান থেকে দেখে না, মানে দাগ দিয়ে না, ওগুলো হচ্ছে লাগবে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চয়েস অফ অ্যানেস্থেসিয়া উইথ রিজনিং। এখানে রিজনাল অ্যানেস্থেসিয়া আমি কখন দিচ্ছি, কখন হচ্ছে আমি জেনারেল অ্যানেস্থেসিয়া দিচ্ছি। আর একটা জিনিস আমার এখানে লিখে রাখতে হবে, সেটা হচ্ছে আমি কখন ধরো আমি রিজনাল অ্যানেস্থেসিয়া দিলাম। আমরা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টদেরকে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় হচ্ছে এপিডুরাল দিয়ে দিই, তাই না? এপিডুরাল দিয়ে হচ্ছে আমরা ওটি করি। তাহলে সেক্ষেত্রে আমি এপিডুরাল কখন দিতে পারবো, কখন আমি স্পাইনাল দিতে পারবো। এই হিসাবটা মনে আছে যে যখন আমার প্লেটলেটের কাউন্ট যদি 75-এর উপরে হয়, তখন হচ্ছে আমি এপিডুরাল কি বলে স্পাইনাল স্পাইনাল দিতে পারবো। দিতে পারবো। আর হচ্ছে যখন আমার 50,000 পর্যন্ত হবে, তখন আমি এপিডুরাল দিতে পারবো, তাই না? এপিডুরাল। হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে একটু, এটা কিন্তু মাথায় রাখবে। মানে অবজের অনেক কিছু কিন্তু বেসিক থেকে হচ্ছে ফলো করতে হয়। এই জিনিসটা হচ্ছে পুরানো ভিউ পয়েন্টে তো ভাসতেছে চোখে, কিন্তু নতুনটাতে এখানেই আছে, আশেপাশে কোথাও আছে এপিডুরাল। এই যে সঞ্জিতার তো পড়া হয়েছে, সঞ্জিতার খেয়াল নাই কোথায় আছে। এটা আছে আমি আছে, স্মিথে পড়ছি। এটা আমি এখান এখান থেকেই পাইতেছি, দাঁড়া আমি বলতেছি। স্মিথেও তো আছে, এখানেও আছে একদম। নাম্বারটা ছিল ওয়াকিং এপিডুরালের আগেই ছিল। আগে তো ব্রিজিং থেরাপির ওইখানে ছিল। এটা 14 নম্বর চ্যাপ্টারেও আছে আপু, এই যে প্লাটলেট কাউন্ট মোর দ্যান 50,000 টাইপ অফ সার্জারি এগুলো ছিল। আর নিউরেক্সিয়ালের জন্য আমি বুঝি নাই। মোর দ্যান 75,000, এটা হচ্ছে 14 নম্বর বেসিক, 14 নম্বর চ্যাপ্টারের 256-তে আছে। কোন কিসের 14 নম্বর চ্যাপ্টার? স্মিথের। আচ্ছা, তাহলে স্মিথের 14 নম্বর চ্যাপ্টারে 256 নম্বর পেজ। 256 নম্বর পেজ। ঠিক আছে। কিন্তু আমি ভুলে গেছি কেন? ভুলে যাই না, আমার পুরোটাতে পুরো একদম মানে চোখের সামনে ভাসতেছে। কিন্তু পুরো এই যে যে যে, এটা হচ্ছে নতুন বইটার তোমার ওয়াকিং এপিডুরালের নিচে 271 নম্বর পেজে। হুম। এই যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, কখন আমি তাদেরকে হচ্ছে দিতে পারবো, ব্লকের কখন দিতে পারবো? তাহলে হচ্ছে 75 আর 50, না 50টা এখানে লিখে নেয়, তাই না সঞ্জিতা? 50 আপু। হ্যাঁ, 50। 50 তো 75 আর 50। আপু আগেরটাও ছিল না, আগেরটা 50-এর কথা তো বলা ছিল না। এটা হচ্ছে একবার ক্লাসে বলছিল, ওই দিলীপ স্যার বলছিল, তখন লিখে রাখছিলাম। আমার পুরানটাতে আমার লেখা আছে। আচ্ছা, মানে তাহলে হচ্ছে আমি যদি এই জিনিসটা চাই, এবং হচ্ছে মানে এখানে আরো কিছু জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে একটু লিখো কষ্ট করে। যে চয়েস অফ অ্যানেস্থেসিয়া আসলে হচ্ছে ডিপেন্ড করবে তো পেশেন্টের সিনারিওর উপরে। আরেকটা বিষয় হচ্ছে পেশেন্টের এই প্লেটলেট কাউন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের আমার এয়ার ফিচার কি, ইকোতে কি আসতেছে। ইকোতে যদি হয় যে পেশেন্ট নিহা গ্রেড 3, নিহা গ্রেড 4, এবং ইকোতে হচ্ছে তার সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে চুজ করতে হবে জেনারেল অ্যানেস্থেসিয়া। মানে তো আপু এটা আমি বলি, কোথায় অ্যাড এখানে করে রাখবো? কোশ্চেনটা কি এরকম করে লিখতে হবে যে মানে চয়েস অফ অ্যানেস্থেসিয়া ডিপেন্ড অন পেশেন্ট কার্ডিয়াক কন্ডিশন, দেন যে কোনো সিভিয়ারিটি সময় অফ মাইট্রাল চয়েস অফ স্টেনোসিস। টেকনিক, চয়েস অফ টেকনিক ডিপেন্ডস অন পেশেন্টস পেশেন্ট পেশেন্ট প্রেজেন্ট কন্ডিশন, পেশেন্ট প্রেজেন্ট কন্ডিশন। তারপর হচ্ছে তার হচ্ছে কি বলে মাইট্রাল ভালভুলার এরিয়া, সাইজ অফ মাইট্রাল ভালভুলার এরিয়া, হুম, সাইজ অফ মাইট্রাল ভালভুলার এরিয়া,
আর এটা হইতেছে গিয়ে তোমার ওই যে কি বলে প্লেটলেট কাউন্ট। হ্যাঁ, প্লেটলেট কাউন্ট দিয়ে আমরা হচ্ছে জিএ, আমরা স্পাইনাল দিব না এপিডুরাল দিব, সেটা ঠিক আছে, স্পাইনাল তো দিবই না আমরা এখানে, কিন্তু এটা লেখা আছে। এটা হচ্ছে তোমার যদি, এটা হচ্ছে স্টলটিং এ লেখা ছিল বা, আচ্ছা আমি ছবিটা তুলে তোদেরকে এক মিনিট পাঠাইতেছি। যদি হচ্ছে নিহা গ্রেড 4 এবং আমার সিভিআর থাকে, তাহলে অবশ্যই আমাকে চয়েস করতে হবে জিএ। এটা ছাড়া আমরা কিন্তু যদি নিহা গ্রেড 3 এবং আমার এরিয়া যদি সিভিয়ার না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এপিডুরাল দিয়ে অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে এটা আপা আপনি দিবেন, আপনার নোট করা আছে না? এটা আমি পাঠাচ্ছি, এটা আমি মানে আমার ওখানের মধ্যে যেটা আছে ওটা আমি পাঠাই দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি আপু। ওকে। আচ্ছা এখন দেখো, এই এখানে যে প্রিপারেশনটা বলছি সেটা কিন্তু ইন জেনারেল, তাহলে এই এই প্রিপারেশনের পাশে ওই আমি যেটা পাঠাচ্ছি যে সাইজটার উপর ডিপেন্ড করতেছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাড করবা। আর এটা হচ্ছে যে আমি রিজনাল কখন দিচ্ছি, জিএ কখন দিচ্ছি, এটা এখান থেকে জাস্ট ইন শর্টে পড়ে নিলাম। এখন এরপরে হচ্ছে পেশেন্টের যদি আমি দেখো এখানে নোটে, দেখো নোটে বলতেছে কি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট কি, জেনারেল অ্যানেস্থেশিয়া ইজ বেটার বিকজ অ্যাকর্ডিং টু দ্য যে ভালভ ডায়ামিটার। আচ্ছা, এরপর হচ্ছে নিউরোএক্সিয়াল ব্লকেরও আমরা দিতে পারি, আর নিউরোএক্সিয়াল ব্লকের মধ্যে কোনটা দিব, সেটা হচ্ছে এপিডুরাল ইজ প্রেফারেবল দেন এসএবি ইন মাইল্ড কেসেস বিকজ অফ গ্র্যাজুয়াল ফল অফ ব্লাড প্রেশার। এখন জেনারেল অ্যানেস্থেশিয়া আমি চুজ করলাম, তো জেনারেল অ্যানেস্থেশিয়া চুজ করব, জেনারেল অ্যানেস্থেশিয়া আমি কিভাবে দিচ্ছি, প্রি মেডিকেশন, প্রি অক্সিজেনেশন, ইন্ডাকশন, ইন্টুবেশন থেকে শুরু করে মেনটেনেন্স, মোটামুটি সবই এখানে লিখছে। মনিটরিং এর মধ্যে দেখো এখানে কিন্তু তোমার মনিটরিং আমরা যেভাবে শিখছি মানে এসেনশিয়াল মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং এভাবে এসেনশিয়াল লিখবো। এডিশনাল। এবং এসেনশিয়াল অ্যাডিশনাল এর মধ্যেও কিন্তু আমরা মানে এসেনশিয়াল এর মধ্যে, অ্যাডিশনাল এর মধ্যে আমরা কিন্তু মানে মানে ফিটাল হার্ট রেটটা, হ্যাঁ বাচ্চা তো বেরি করে ফেলবে সিজার করে, কিন্তু মোটামুটি আমাদের যখন মানে প্রি অপারেটিভ ফেজেও কিন্তু আমরা ফিটাল হার্ট রেট মনিটর করব। এই কথাটা কিন্তু আমরা মেনশন করে দিব যে প্রি অপারেটিভ ফেজে, প্রি অপারেটিভে বা প্রি ইন্ডাকশনেও আমরা ফিটাল হার্ট রেট চেক করে নিব ইন্ডাকশন করার আগে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর তো হচ্ছে রিভার্সাল এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে দেখো যে ক্লোজ মনিটরিং ফর ফার্স্ট 6 আওয়ার, এবং পেশেন্টকে পরবর্তীতে কোথায় পাঠাইতে হবে, একটা এমএস এর পেশেন্ট পরবর্তীতে সে কোথায় যাবে, এটাও কিন্তু ডিপেন্ড করে যে এমএস এর পেশেন্ট হইলেই তাকে আমরা সিসিও তে পাঠাই দিব, তার কিন্তু দরকার নাই, যে লাস্ট 3 আওয়ার্স এর রেকর্ডের উপরে পেশেন্টের প্যারামিটার যদি স্টেবল হয় তাহলে সে হচ্ছে তার রেগুলার ওয়ার্ডে যেতে পারে, যদি আনস্টেবল হয় তখন সেক্ষেত্রে আইসিইউ বা সিসিইউ তে আমি পাঠাবো। আর পোস্ট অপারেটিভ ফেজে মানে পেশেন্টকে আমাদের মূল জিনিসটা রাখতে হবে, এখানে মাথায় রাখবা, এখানে বিপি বাড়ানো কমানো যাবে না, ফ্লুইড বেশি কম দেওয়া যাবে, মানে বেশি দেওয়া যাবে না, তুমি কম দিতে পারো, তুমি এখানে কি বলে জুডিশিয়াস ফ্লুইড ম্যানেজমেন্ট করবা বা গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি ইউজ করবা, তুমি এখানে হাইপার ভলিমিয়া করার কোনো মানে স্কোপই নাই এক। তারপর হচ্ছে হার্ট রেট বাড়ানো কমানো যাবে না, পেশেন্টের হাইপোক্সিমিয়া হাইপার কার্বিয়া করা যাবে না, হ্যাঁ, এবং পেশেন্টের অ্যাওয়ারনেস করা যাবে না। এখন এপিডুরাল অ্যানেস্থেসিয়া যখন দিব তখন তো তখন তখন তো তাহলে তার অ্যাওয়ারনেস তো থাকবেই, কিন্তু সেই অ্যাওয়ারনেসটা তার যে আমরা সিম্প্যাথেটিক ব্লক করতেছি সেটা দিয়ে মানে অ্যাওয়ার্ড হবে সে, কিন্তু তার ওরকম করে হচ্ছে ফিচার গুলো আসবে না। আর যদি তো বললাম যদি মাইট্রাল ভালভুলার এরিয়া আমার সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস থাকে, তখন সেক্ষেত্রে তো আমার জেনারেল অ্যানেস্থেসিয়া হচ্ছে প্রেফারেবল। এইটার সাথে দেখো এখন তোমার হোয়াট আর দ্য ভিউ পয়েন্টে দেখো যে হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট। ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে দেখো এই যে এখানে মেইন কি ফলোইং আর দ্য কি অবজেক্টিভ ফর ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে মেনটেন হিমোডাইনামিক স্টেবিলিটি, অ্যাভয়েড ট্যাকিকার্ডিয়া, avoid maintain sinus rhythm, avoid marked decrease, avoid marked increase in blood volume, avoid increase in the pulmonary vascular resistance। সোজা কথা বাংলা ভাষায় যেটা এখন আগেও বললাম, ছিল আপু, হ্যাঁ যেটা এখন এই অ্যাভয়েড গুলো তো আগেও করছি। হ্যাঁ যেটা ওই যে এটাই আমার গোল, এটাই আমার গোল, এটাই হচ্ছে পুরো আমার জিনিসের পুরা জিনিসের উদ্দেশ্য, বাড়াবো না কমাবো না, কোনোটাই বাড়াবো কমাবো না। আচ্ছা, এরপর দেখো কোয়েশ্চেনের মধ্যে যে ডিফারেন্ট এক্সপেক্টেড পার অপারেটিভ কমপ্লিকেশন কি হইতে পারে, এটা এখান থেকে রিডিং দাও আসলে মানে মেইন জিনিস, কিন্তু নোট থেকে আমাদের এখন পড়া শেষ, এখানে আর বেশি কিছু এখান থেকে নাই। এখান থেকে তুমি তোমার পরের জিনিসগুলা যদি মনে হয় যে আমি একটু পরে দেখতে চাই, এখান থেকে দেখতে পারো, খুব বেশি তোমার আহ মানে
নতুন কিছু পড়তে পারবে না আর কি। যা এগুলো তুমি পড়ছো তোমার এগুলো আইডিয়াতে আছে। আচ্ছা, পোস্ট অপারেটিভ প্ল্যানের মধ্যে যেটা বললাম যে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা তাকে হচ্ছে আইসিইউ বা সিসিইউ তে রাখতে পারি, বা তাকে আমরা কি নর্মাল কেসও রাখতে পারি। ধরো তার মাইল্ড মাইক্রোস্টেনোসিস, তার এরকম ফিচার নাই, তার নিহা ক্লাস 2, তাহলে তুমি তাকে তোমার সিসিইউতে পাঠানোর কোনো প্রয়োজন নাই, তুমি তাকে নর্মাল ওয়ার্ডে ম্যানেজ করতে পারো। আর মানে পোস্ট অপারেটিভ কেয়ারে এখানেও কিভাবে লিখবো, যেভাবে আমরা ফরম্যাটটা সাজাইছি সেইভাবে আমরা ফরম্যাটটা লিখবো, যে এখানে আমরা তাকে অক্সিজেন কত কি দিচ্ছি, বাতাস পানি, ব্যথা। ব্যথা, হ্যাঁ, ব্যথা, তারপরে পোস্ট হচ্ছে নশো ভমিটিং। পোস্ট অপারেটিভ। হ্যাঁ বলো কি কি আছে, পোস্ট অপারেটিভ নসিয়া ভমিটিং, আর কি কি ছিল? আচ্ছা, যা আছে তাই। এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে থ্রোম্বো এম্বোলিজম প্রিভেনশন, এটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করে দিবা। হ্যাঁ এটা ছিল, হুম এটাও ছিল এখানে, হ্যাঁ, এটা ওখানেও এখানে ছিল এটা। ওখানে ছিল, ডিবিটি ওখানে ম্যানেজমেন্ট ছিল। ডিবিটির ম্যানেজমেন্ট ছিল তাই না, প্রিভেনশন বা ম্যানেজমেন্ট হ্যাঁ অফ দ্য হ্যাঁ ডিবিটি। ছিল। হ্যাঁ, কিন্তু এটা এমএস এর জন্য স্পেশালি যে 301 নম্বর পেজে থ্রোম্বো এম্বোলিজম প্রিভেনশন, এটা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, আর এখানে আলাদা করে কিছু এখানে বলার নাই। এরপরে দেখো, হাউ ডু প্রেডিক্ট কার্ডিয়াক ইভেন্ট, দরকার নাই, এত কিছু এত লাগবে না। আচ্ছা, এই যে যে এটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছিলাম, এই যে 302 নম্বর পেজে ফিজিওলজিক কনসিকুয়েন্সেস অফ মাইট্রাল স্টেনোসিস, এখানে দেখো এখানে কিন্তু ভালভের সাইজ উল্লেখ করে দিচ্ছে যে নর্মাল মাইট্রাল ভালভুলার এরিয়া হচ্ছে 4 থেকে 6, আর ভালভের সাইজ যখন 1.5-এর কম তখন হচ্ছে মডারেট, আর যখন 1-এর কম হয় তখন সেটা হয় সিভিয়ার। এটা শুধু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এখানে লিখে দিচ্ছে 302 নম্বরের, পাইছো? পাইছি আপু। হুম হুম। ওকে, ঠিক আছে। এইটাই লাগতেছে যে আমাদের সাইজের উপর ডিপেন্ড করে, যখন সিভিয়ার হবে তখন আমাকে অবশ্যই সিভিয়ার এবং নিহা ক্লাস 4 বা 3, বা সিভিয়ার নিহা ক্লাস 2, তারপর তোমাকে কিন্তু চয়েস হবে জিএ, মানে সিভিয়ার হইলেই জিএ, জি। সিভিয়ার ক্ষেত্রে অন্য কোনো সম্ভাবনা নাই। আর যদি ধরো সিভিয়ার না, মডারেট প্লাস নিহাও আমার ভালো আছে, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে এপিডুরাল চুজ করব। আচ্ছা, এরপর দেখো যে হোয়াট আর দ্য হিমোডাইনামিক গোলস অফ ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট, ওই যে একই কথা ঘুরে ফিরে, অ্যাভয়েড অ্যাভয়েড করবো না, ইনক্রিজ করবো না, ডিক্রিজ করবো না। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট অ্যানেস্থেটিক টেকনিক উড ইউ ইউজ ফর ইমার্জেন্সি সিএস ইন পেশেন্ট উইথ প্রাইমারি ব্রিজ এপিডুরাল ক্যাথেটার ইন সিটু। আচ্ছা, এপিডুরাল ক্যাথেটার ইন সিটুতে আছে, তার মানে সেখানে তাকে আমরা বেসিকলি কি বলে, ইয়া দিয়ে এপিডুরাল দিয়ে করতে পারি। উম, আবার একই জিনিস, সেটা এটা নিয়ে আর আমি মাথা ঘামাতে চাচ্ছি না। এবার চলে আসো তোমরা মেইনলি, তার মানে হচ্ছে নোটে যা যা আছে এটা সব পড়বা। এখন আসো এফআরসি এর নতুন বইটাই তো সবার কাছে না, নতুন বইটা হিসেবে বলি। নতুন বইয়ের নতুন বই হচ্ছে 352 নম্বর পেজে অবসেটিক শুরু হয়েছে। 352। হুম। 352 কোনটা রাখো, কত ভলিউম? ভলিউম তো দুই জানি নাম্বার। না, আমার কাছে তো দুই পিডিএফ। নাম্বার ভলিউম। হেপাটোবিলিয়ারি সার্জারি। না না, অবসেটিক সার্জারি। আপু 2 নাম্বার পার্ট 2। আচ্ছা, পার্ট 2 এর পার্ট 352। 2। হুম, হ্যাঁ, তিনশো 16 বাহান্ন নম্বর। না, তুমি খুলবো তো 366 নম্বর পেজ। ইরাস। ইরাস না, 363, 363। তুই কি বেসিক অ্যানেস্থেসিয়া আপু? এফআরসিএ। এফআরসিএ। এফআরসি, আল্লাহ। এলিজাবেথ। আমি তো ভিউ পয়েন্ট বের করতেছি। হ্যাঁ, আমি তো পরে এফআরসি বুঝলাম। কি পুরানটা না নতুনটা আপু? নতুনটা। নতুনটা। নতুনটা দেখতে হবে। একটু সময় দিতে হবে, নতুনটা আমার তো সফট কপি বের করতে সময় লাগবে।
কোনটা সফট কপি তো আমি নিলাম এই মাত্র ওই কাছ থেকে। নতুনটা তো আমি একটা জিনিস পাচ্ছি না। আবার গেছে গা, কি যন্ত্রণার মধ্যে পড়লাম গো। 200 কত বললেন আপু? 363। 300। হুম। আহ আচ্ছা, আচ্ছা। নতুনটা এখনো কিনি নাই তো এই জন্য ঝামেলা। আমার কাছে পুরানটা আছে, পুরানটা খুললেও হবে, তোর কাছে পুরানটা আছে? পুরানটা তো আছে আমার আছে কাছে, আপু। নতুনটা আমি নতুনটাও আছে পুরানটাও আছে, যেটাই হোক খুলো, তাহলে পুরানটাই আমি বলি, যার কাছে যেটা আছে সেটা খুলো। যার কাছে নতুনটা আছে সেই নতুনটা খুলবা হচ্ছে 363 নাম্বার পেজ, আর পুরানটা থাকলে পুরানটার হচ্ছে 207 নাম্বার পেজ। ও গড। 207 না? হ্যাঁ, 207। পুরানটার 207, নতুনটার 363। ওই যেহেতু মানে বইটা বের হয়েছে তো, নতুনটা পড়া উচিত। পাইছো? জি আপু। হুম। এখানে দেখো, কোয়েশ্চেনটা যে মধ্যে লিখছে যে মাইক্রোসিনোসিসের কজ, যদিও বা দুইটা কজ লিখে দিছে, তারপরে তারা তিনটা কজের কথা উল্লেখ করছে। আচ্ছা, এই কজটা লাগবে, এরপরটা লাগবে যে নর্মাল কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগন্যান্সি এন্ড এক্সপ্লেন হাউ দিস চেঞ্জেস, মানে এবার মানে নতুন এডিশনে কিন্তু অনেক চেঞ্জ আসছে। পুরান এডিশনের কোয়েশ্চেনের সাথে নতুন এডিশনের কোয়েশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হয়েছে। তো আই জানা। আই সাজেস্ট যে তোমরা নতুনটা কিনে ফেলো সবাই, কারণ যেহেতু তোমাদের টাইম আছে। তারপর হচ্ছে দেখো, বি নাম্বারটা অবশ্যই অবশ্যই লাগবে, 3 স্টার দাও এটার পাশে। এটা একদম হুবহু এই কোয়েশ্চেনটা তুলে দেয়, বা পুরানটাতে যে কোয়েশ্চেনটা আছে, হাউ ডু দ্য কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগন্যান্সি এক্সাসারবেট দ্য প্যাথোফিজিওলজি অফ এমএস। এগুলো আগে একটু বলেন তো, আমি পুরানটা নতুনটা বাইর করছি। বুঝছো? 363 নাম্বার পেজ। হ্যাঁ, 63 নম্বর পেজে আছে। হ্যাঁ, এই যে 2 causes of MS, আর হচ্ছে 3 normal cardiovascular changes in pregnancy and explain how these changes exacerbate pathophysiology of MS। এটা একদম ছাড়া মুখস্থ করে ফেলবা, এইভাবেই আসবে ফিজিওলজিক্যাল কোয়েশ্চেনটা। চেঞ্জ। হ্যাঁ, মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ কি কি হচ্ছে, এবং এই ফিজিওলজিক্যাল চেঞ্জটা এমএস এর উপর কিভাবে হচ্ছে এক্সাজারবেট করতেছে, কিভাবে করে দেখো। প্রথমত হচ্ছে আমাদের টোটাল ভলিউম বাড়ে। কত পারে? 45, একদম পার্সেন্টেজ সহ বলবা কিন্তু। 45%, এই জন্য বললাম যে এটা ঠাড়া ঠাড়া মুখস্থ করা যায়। তাহলে 40%, 45% যখন বাড়তেছে, এই যে আমরা তো বলতেছি কি যে মাইটোস্টেনোসিসে কিন্তু আমাদের হচ্ছে ফিক্সড আউটপুট। তাহলে এই ফিক্সড আউটপুট, তো আমার এই অতিরিক্ত যে ভলিউমটা বাড়ছে, এটার সাথে সে কিন্তু নিজেকে কোপ করতে পারে না, কোপ করতে পারে না। মানে নর্মাল হার্টের যে নর্মাল একটা পেশেন্ট ধরো প্রেগনেন্ট না,
তাহলে তার তারই দেখা যায় অনেক সময় কি হয় যে সাইজ এরিয়া ছোট হয়ে যায়, ছোট হয়ে গিয়ে সে তখন তার নর্মাল যে ব্লাড ভলিউম সেটাই সে মেনটেন করতে পারতেছে না। আর সেখানে প্রেগনেন্সিতে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম 45, মানে বডির অর্ধেকের বেশি বেড়ে যায়, যে যতটুকু ভলিউম আছে। তাহলে সেখানে সেই এক্সট্রা ভলিউমটা তার জন্য একটা বার্ডেন হয়ে যায়। এই বার্ডেনের কারণে মেনলি তার হচ্ছে কি হয়, পালমোনারি ইডিমা হচ্ছে। এটা হচ্ছে মূল প্রথমটা। আচ্ছা, এরপরে ইনক্রিজ ইন লেফট অ্যাট্রিয়াল স্ট্রেস, প্রিডিসপোজ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, পারলে পড়বা, না পারলে না, কিন্তু প্রথম দুটো লাইন অবশ্যই লাগবে। তারপর দেখো 20% ইনক্রিজ ইন হার্ট রেট। তাহলে মাইট্রাল স্টেনোসিসে আমরা জানি কি হার্ট রেট আমাদের ফিক্স থাকে, ফিক্স কার্ডিয়াক আউটপুট না, হ্যাঁ ফিক্স কার্ডিয়াক আউটপুট এবং মোটামুটি ফিক্স হার্ট রেট থাকে। তাহলে এই যে তার হার্ট বডিতে অটোমেটিক্যালি হার্ট রেট বেড়ে যাচ্ছে, এই হার্ট রেটটা কি হচ্ছে, তার আরো যে হার্ট রেট বেড়ে যাওয়া মানে কি, হার্ট রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে সে যে পাম্প করতেছে, মানে তার সিস্টোল সে অ্যাডিকুয়েট হচ্ছে না, অ্যাডিকুয়েট হচ্ছে না মানে সে তাড়াতাড়ি করতেছে। তাহলে তাড়াতাড়ি করার কারণে তার যে আউটপুটটা তো আগে থেকে কম ছিল, এই আউটপুটটা আরো কমে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন মানে তার আগে থেকে আউটপুট কম, এখন এই হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে তার আউটপুট আরো কমে যাচ্ছে, কারণ তার তো ফিলিং হওয়ার আমি সময় দিচ্ছি না। এরপর বলতেছে 40% ইনক্রিজ ইন কার্ডিয়াক আউটপুট টু কোপ উইথ 40% ইনক্রিজ ইন অক্সিজেন কনজাম্পশন। তার মানে কি, যে আমার এখানে প্রথমত নর্মাল প্রেগনেন্সিতে যেটা হচ্ছে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম যখন বাড়ে অবভিয়াসলি আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে। আর সেই সাথে আমরা জানি যে এখানে হচ্ছে বডিতে ডিমান্ড বেড়ে যায়, কারণ বাচ্চারও মেটাবলিজমের জন্য আমার অক্সিজেন প্রয়োজন। তাহলে সবকিছু মিলে আমার বডিতে ডিমান্ড বাড়তেছে। এখন এই যে ডিমান্ডটা বাড়লো, আমার যে অক্সিজেন ডিমান্ড বাড়লো, আমার যে ভলিউম ডিমান্ড বাড়লো, কিন্তু আমার কিন্তু বেসিকলি কার্ডিয়াক আউটপুট বাড়ে নাই। হ্যাঁ, যে কার্ডিয়াক কনজাম্পশন বাড়ানোর জন্য আমার যেটা বাড়ানোর কথা ছিল, মেটাবলিজম বাড়ানো, মেটাবলিজম তো আমার বেড়ে গেছে, কিন্তু আমার সেটা মানে পূরণ হইতেছে না। স্টিনোজ ভালভ এখানে ক্যান নট বি ফ্যাসিলিটেড উইথ দ্য সিগনিফিকেন্টলি স্টিনোজ ভালভ। ফলে ওই একই ঘুরে ফিরে একই, যে আমার হচ্ছে পালমোনারি এডিমা হবে, এক্সারসাইজ টলারেন্স হচ্ছে ডিক্রিজ করে, সায়ানোসিস হয়, ডিসনিয়া হয়। আর একটা হচ্ছে দেখো পুরা প্রেগনেন্সিতে আমার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তাহলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যখন কমে যাবে বডিতে, তখন কি হবে, আমার রেজিস্ট্যান্স, আমার এসবিআর কমে যাচ্ছে। তাহলে এসবিআর যখন কমে যাবে, তাহলে আমার তো বডি হচ্ছে মানে ব্লাড প্রেশার যেটা আমার যে পারফিউশন, তখন সেটা তো মানে হার্ট তো নিজেই হচ্ছে আমার ব্লাড পায় কখন, ডিউরিং ডায়াস্টোল। তাহলে আমার যখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, সে তো তার ডায়াস্টোলিক প্রেশারটাও কমতেছে। এইটা করার কারণে কি হয়, আলটিমেটলি আমার করোনারি পারফিউশনটা কমে যায়, কমে গিয়ে আমাদের হচ্ছে ইসকেমিয়া রিস্কটা বাড়ে। তাহলে মূল কথা হচ্ছে এখান থেকে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই কোয়েশ্চেনটা তো বারবার বই খুলে লেখা সম্ভব না, এটা তোমরা নোটে বা যেখানে তোমরা নোটে বা তোমরা ভিউ পয়েন্টে সবগুলো কম্পাইলেশন করবা, কম্পাইলেশন করে তোমাদের জিনিসগুলো এক জায়গায় থাকবে। আচ্ছা, এরপরে দেখো নতুনটাতে করতে মনে চায় আমার মাঝে মাঝে। হ্যালো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর দেখো নতুন বইটাতে কি আসছে, যে লিস্ট টু ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন দ্যাট মে বি রিকোয়ার্ড ইন প্রেগনেন্সি টু ম্যানেজ সিমটোম্যাটিক মাইট্রাল স্টেনোসিস। তাহলে দুইটা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। তাহলে ওই যে আমাদের এমএস এর পেশেন্টকে আমরা কিন্তু হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি ডেভেলপ করে, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্ট কিন্তু আমরা শুরু করি। তাহলে এখানে কি কি ম্যানেজমেন্ট আমার সে পাচ্ছে, হার্ট রেট কন্ট্রোল করতেছি, আমরা এখানে ডায়াবেটিক্স দিচ্ছি, এবং তাকে আমরা আগে থেকে কিন্তু থ্রম্বো প্রোফাইলেক্সিস করতেছি। আচ্ছা, এখানেও দেখো 4 হেমোডাইনামিক গোলস টু অ্যাচিভ হ্যালো, ডিউরিং ম্যানেজ। নেটওয়ার্কের সমস্যা নাকি আপনি কিছু বলতেছেন না? হ্যালো। না না, না, আপু তো বলতেছে আপনার নেটওয়ার্কের সমস্যা। শুনতেছি তো, আমি বলতেছি। আমি যেটা শুনতেছো, হ্যাঁ, আমি শুনতেছি। হ্যালো। কপি শুনতেছে না মনে হয়। আমার ট্রেডে নেটওয়ার্ক খারাপ। আজকে আবার ওই যে আপু বৃষ্টি হয়েছে, তো এই জন্য মনে হয় ঢাকার অবস্থা খারাপ। হ্যাঁ আপু, দুইটা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। হুম, এটার পরে হচ্ছে দেখো হেমোডাইনামিক গোল, এখানেও কিন্তু সেম, এটা এখান থেকে পড়ার দরকার নেই। বৃষ্টি তো সব জায়গায় হ্যাঁ, হচ্ছে। আর ইতে দেখো যে ফিজিওলজিক্যাল এগুলো ইভেন্ট, তো অনেক বৃষ্টি হয়। আপু ফিজিওলজি কই?
আপু তো বলতেছে। আপু এই নাম্বার কোশ্চেনে চলে গেছে। কোন নম্বর কোশ্চেন? ই ই ই ই যে ফিজিওলজিক্যাল ইভেন্ট আফটার ডেলিভারি কি হইতে পারে? ডিউ টু ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট পালমোনারি ইডিমা, লস অফ aortic valve compression and auto transfusion। এই তাহলে হচ্ছে এখানে মেনলি হিমোডিনামিক গোল ছাড়া, ডি নাম্বার ছাড়া বাকি সবগুলো কোয়েশ্চেন এখান থেকে লাগবে। ওকে, পুরানো যে বইটাতে আছে ওখানে কিন্তু স্পেসিফিক ম্যানেজমেন্ট ইস্যুজ আছে। তাহলে এই স্পেসিফিক ম্যানেজমেন্টটা ইস্যুজ আমাদের এখন হচ্ছে দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। আচ্ছা, একটু তোমরা লিখো তো তোমাদের নতুন বইটাতে এটা কোথায় দিচ্ছে কোয়েশ্চেনটা, যে পেশেন্টের ম্যানেজমেন্ট, এটা কি বাদ দিয়ে দিচ্ছে? নতুন বই এটা বাদ কিসের দিয়ে দিছে পেশেন্টের আপু, এই যে ম্যানেজমেন্ট আপু? delivery না, হুম, নতুন বই। ভেজাইনাল ডেলিভারি আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সিজারিয়ান ডেলিভারি। সিজারিয়ান ডেলিভারি, হ্যাঁ, বাদ দিয়ে ব্রিদিং, দিচ্ছে। কার্ডিওভাস্কুলার, এগুলো হ্যাঁ, নতুন বইয়ে এটা বাদ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দিলে ভালো করছে। আচ্ছা, এখানে হচ্ছে লিখো একতলা একটা জিনিস লিখো একটু হাতে, সেটা হচ্ছে সিজারিয়ান সেকশনের, মানে হাতে লিখো, পরে নোট বা নোটের পাশে লিখো। নোটের পাশে লিখো সেটা দুটো জিনিস, একটা হচ্ছে যদি পেশেন্টের আমার হাইপোটেনশন হয় তাহলে আমি এখানে ফিনাইলেফ্রিন দিব। তো কোথায় লিখবো? নোটে নোটে, নোটটাতে যে কোনো এক পাশে লিখে রাখো, নোটে? যদি ইন্ট্রা অপারেটিভ আমার হাইপোটেনশন হয় তাহলে আমি এখানে কোনটা দিব, এফিডরিন দিব না ফিনাইলেফ্রিন দিব? আমি এখানে ফিনাইলেফ্রিন দিব। আচ্ছা, তারপরে হচ্ছে যে পেশেন্টকে আমরা এখানে কি করতেছি যে এই ও, এবং গোলে একটা জিনিস লিখো যে অ্যাভয়েড ড্রাগ, অ্যাভয়েড ড্রাগ যেটা কিনা আমার হার্ট রেট বাড়াইতে পারে। কেটামিন, তারপরে অ্যাট্রোপিন, এগুলো হচ্ছে দেওয়া যাবে না, Atropine। এগুলো দেওয়া যাবে না। আর জেনারেল অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন করার সময় আমি কিন্তু ওপিয়েড ফুল ডোজে দিব, মানে ওপিয়েড হচ্ছে বাচ্চার রেসপিরেটরি ডিপ্রেশন করবে ব্যাপারটা যতটুকু না, তার থেকে হচ্ছে ওপিয়েডটা আমাদের এখানে হচ্ছে যে বিপির যে সুইং হবে, এই সুইংটাকে সে মানে বাধা মানে করতে দিবে না। তো এখানে আমরা একে বলে কার্ডিয়াক ইন্ডাকশন, কার্ডিয়াক ইন্ডাকশন করতে পারে, এটা ইন্ডাকশন জাস্ট লিখে রাখো, মনে থাকলে লিখবা, না থাকলে বাদ দাও। লিখবা যে যে আমরা এখানে কার্ডিয়াক ইন্ডাকশন করতে পারি। কার্ডিয়াক ইন্ডাকশন মানে হচ্ছে আমরা এই যে বললাম ফেন্টানিল হচ্ছে আমরা ফুল ডোজে দিব আমরা। কার্ডিয়াক ইন্ডাকশন মানে এখানে যে ফেন্টানিল হচ্ছে ওরা মনে হয় 5 না 10 মাইক্রোগ্রাম পার কেজি হিসেবে দেয়, ওটা দিতে পারি। লাগবে না, জাস্ট লিখে রাখো, জেনে রাখো এগুলো। এই মোটামুটি এমএস এর সাথে এই হচ্ছে আমাদের সম্পর্ক। লিখছো? জি আপু। ওকে, এখন হচ্ছে দেখো ভিউ পয়েন্টে আসো, ভিউ পয়েন্টে আর প্রেগনেন্সি অ্যাগ্রাভেট দ্য সিমটম এগুলো দেখার দরকার নেই। প্রেগনেন্ট লেডি উইথ মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট, তাহলে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট এবং মানে সিনারিওটা দেখো যে এটা হচ্ছে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, আচ্ছা হয়ে গেছে 4 বছর আগে, এখন অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, ইলেকটিভ সিএস হবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? তাহলে ইলেকটিভ সিএস হচ্ছে সে অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আছে, তাহলে তোমাকে এখানে ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। তাহলে এখানে ওই এটা ছাড়া আর মোটামুটি বাকি কিছু দেখার নাই। আচ্ছা, একটু নিচে জানার জন্য এটা হচ্ছে একটু পড়ে রাখতে পারো, 305 নাম্বার পেজে আছে অ্যান্টিকোয়াগুলেশন ম্যানেজমেন্ট, ইফন ওয়ারফেরিন ও ইফন লো মলিকুলার ওয়েট হেপারিন। এটা আমরা জানি, এটা আমরা অনেকবার পড়ছি, তারপর আমরা এখানে একবার পড়ে রাখলাম। এবং তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমাদেরকে যেটা বলতেছি যে প্যাটার্নটা তোমরা এখনো রেডি যদি না করে থাকো তাহলে কিন্তু একটা বড় ভুল করতেছো। রেডি করছো? হ্যাঁ, জি আপু। ওই হ্যাঁ, যে প্রিপারেশন। হ্যাঁ, ইভালুয়েশন। প্রিপারেশন, মানে প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এগুলো মানে রেডি করছো? ইন্ট্রা অপারেটিভ আর পোস্ট অপারেটিভ হয়নি, বাকিগুলো করছি। না না, এটা তো করতে হবে, এগুলো না করলে তোমার হচ্ছে, তুমি তো বললাম না ঘুরে ফিরে তোমার কিন্তু জিনিস দেখবা একই জিনিসই লিখবা বারবার ঘুরে ফিরে, কিন্তু তোমার তো প্যাটার্ন রেডি করতে হবে, প্যাটার্ন রেডি না করলে তুমি তো মানে খেই হারায় ফেলবা যে কিসের পর আমি কি লিখবো, কোনটার পরে ইন্ট্রা কি দিব। অপারেটিভটা গাইড করা হয়নি, পোস্ট অপারেটিভটা আমরা মানে দিছিলেন, কিন্তু ইন্ট্রা অপারেটিভটা কিভাবে করবো?
ইন্টারঅপারেটিভটা এখন যদি জিজ্ঞাসা কিভাবে করব, ধরে মাথা মাথা পাইতে যেতে ইচ্ছা করবে আমার। ইন্টারঅপারেটিভের ওহো ইন্টারঅপারেটিভের প্যাটার্ন দেখাইছি